লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি বান্দরবান থেকে আমাদেরকে পাঠিয়েছেন মাসুদ। আর ঘটনাটি উনি ওনার আম্মুর কাছ থেকে সংগ্রহ করেছেন। এই ঘটনাটি ঘটে ওনার আপন মামার সাথে। সাল 1985 কি 86 এমন একটা সময় হবে। ওনার নানার বাড়ি বান্দরবান জেলার কাছাকাছি একটি গ্রামের নাম হচ্ছে হলদিয়া। ওই সময় ওনার মামার বয়স ছিল 10 কি 11 বছর, আর ওনার আম্মুর বয়সও প্রায় কাছাকাছি, মানে পিঠাপিঠি ভাই বোন আর কি। ওনার মামা, এই যে মাসুদের মামা, ঘুরতে বেড়াতে অনেক পছন্দ করতো। ছোট মানুষ আর বেশ চঞ্চল প্রকৃতিরও ছিল। সেই হলদিয়া গ্রামের তখনকার সময় প্রতি জুলাই মাসে একটি মেলা হতো। ওনার নানার বাড়ির ঠিক 3 থেকে 4 কিলোমিটার দূরের এক জায়গায় সেই মেলাটি বসতো। মেলায় বিভিন্ন রকমের খাবার দাবার, নাগরদোলা, এগুলো, নাচ গান, এগুলো হতো। তো একদিন ওই জুলাই মাসে সেই মেলাটি যখন শুরু হলো, সময়টা বৃষ্টির সিজন, সারাদিন বৃষ্টি পড়ছে। আর সেই গ্রামে তখনও কিন্তু বিদ্যুৎ যায়নি, মানে ইলেকট্রিসিটি যায়নি। ওনার মামার নাম ছিল আব্দুল আজিজ। তো সেই আজিজ মামার তো মেলায় যেতে খুব ইচ্ছে হলো, তাই তিনি তার বাবাকে, মানে মাসুদের নানাকে বললেন, যাবো আজকে মেলায় নিয়ে চলো, আমি মেলায় ঘুরতে যাব। এরকম খুব বায়না ধরে তার বাবাকে রাজি করালেন। বাবাও তার একমাত্র ছেলের কথায় রাজি না হয়ে আসলে পারলো না। তো বলে রাখা ভালো, এই যে মাসুদের আম্মুরা ছিলেন 2 বোন আর 1 ভাই, তাই একমাত্র ছেলের আবদার রেখে তিনিও রাজি হলেন। তো বাবা বললেন ঠিক আছে, কিন্তু আজকে নয়, কারণ ওই দিন কিন্তু পরন্ত বিকেল হয়ে গিয়েছিল। আর ওখানে যেতে হলে তো এরকম বাস টাস তো তখন এখনকার মতো ছিল না, তখন ভ্যান গাড়িতে যেতে হতো। তো এই কারণে উনি বলেন যে আগামীকালকে আমরা মেলায় যাব। তো আজিজ মামাও তো খুশি, পরের দিন মেলায় যাবে। তার পরের দিন দুপুরবেলা ভাত খেয়ে আজিজ মামা এবং তার আব্বা মেলার উদ্দেশ্যে রওনা দেন। তো একটা ভ্যান গাড়িতে চলে তারা মেলায় যান। প্রায় ঘন্টা 2 সময় লেগেছিল মেলায় পৌঁছতে। মেলায় গিয়ে তো আজিজ মামা অনেক খুশি। মেলার জায়গাটা এমন একটা জায়গা যে চারপাশ ছিল জঙ্গলের মতো, কোনো ঘর বা বসত ভিটা নাই, মাঝখানে একটা মাঠের মতো, ওই জায়গাতেই মেলা বসে। তো আজিজ মামা তার বাবা মেলায় ঘোরাঘুরি করছে, মেলা উপভোগ করছে। এগুলো করতে করতে সন্ধ্যা নেমে আসে। এখন সন্ধ্যার ঠিক পর, তখনও এতটা ঘন অন্ধকার হয়নি, মানে তখনও আলো আছে, বাট মাগরিবের আজান হয়ে গেছে এমন একটা সময়, বা আজান হবে ভাব এমন একটা সময়। হঠাৎ করে এই আজিজ মামা বলেন যে তাকে ওয়াশরুমে যেতে হবে। এখন আজিজ মামার বাবা, মানে মাসুদের নানা, উনি চিন্তা করছেন যে এইখানে ওয়াশরুম পাবেন কোথায়, কারণ হচ্ছে যে বেলায় আলাদাভাবে কোনো ওয়াশরুম করা নাই, আর আশেপাশে কোনো মসজিদও ওই সময় ছিল না যেখানে মসজিদের ওয়াশরুমে তাকে নিয়ে যাবেন, আর বসত ভিটাও নাই আশেপাশে। এখন একটাই উপায়, তাকে জঙ্গলের কাছাকাছি কোথাও নিয়ে যাওয়া। কি আর করা, বাধ্য হয়ে তাকে সেখানে নিয়ে গেলেন। এখন পানির তো প্রয়োজন, এই কারণে এই আজিজ মামার বাবা, উনি আজিজ মামাকে বললেন যে বাবা তুমি এখানে বসো, কোথাও কিন্তু যাবে না, কেউ ডাক দিলে যাবে না, আমি পানির ব্যবস্থা করে খুব দ্রুত এখানে চলে আসবো। তো উনিও বলেন যে হ্যাঁ, আমি কোথাও যাব না। তো আজিজ মামার বাবা, উনি তো পানি আনার জন্য ওখান থেকে চলে যান, ছেলেকে ওই জায়গাটাতে রেখে অল্প সময়ের জন্য। তো আজিজ মামা উনি ওখানে বসে আছেন। এদিকে কি হয়, হঠাৎ করে একটা লোক আসে, মাথায় চাদর পেঁচানো, বৃদ্ধ গোছের একজন। তো একটা বিস্কুটের প্যাকেট দেখে আজিজ মামাকে এসে বলেন যে আজিজ, তোমার বাবা তোমার জন্য এই বিস্কুটটি দিয়ে আমাকে তোমার কাছে পাঠিয়েছে, আর তোমাকে আমার সাথে নিয়ে যেতে বলেছে, চলো আমার সাথে। তো আজিজ মামা তো ছোট মানুষ, এই বিস্কুটের প্যাকেট দেখে তো উনি মহা খুশি, কারণ 10-11 বছরের বাচ্চা, সে তো এত প্যাচ ঘুষ বোঝে না। আর ওখানে একটা সমস্যা ছিল, ছেলে ধরার ভয়। এখন যেমন বাচ্চা চুরির ঘটনা ঘটে, ওই সময় কিন্তু ছেলে ধরা, এরকম বাচ্চা চুরি করতো, তাদেরকে আমরা ছেলে ধরা বলি। তো এরকম কিন্তু ভয় ছিল। এই ভয়ের কারণেই মূলত আজিজ মামার বাবা বলে গিয়েছিলেন যে কেউ ডাকলে না যেতে। কিন্তু আজিজ মামার কিন্তু এই বিষয়গুলো মাথায় ছিল না, আর মাথায় থাকলেও ছোট মানুষ তো
এগুলো আসলে অত বুদ্ধি বিবেক তো তাদের নাই। তো উনি এই বিস্কুটের প্যাকেট দেখে তো খুশি হয়ে যান। উনি কি করে, ওই বৃদ্ধর পিছু পিছু হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে তিনি খেয়াল করেন যে বৃদ্ধ মানুষটি ওই মামাকে মেলার দিকে না নিয়ে ঘন জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন। তো মামা তাকে জিজ্ঞেস করেন যে, আঙ্কেল, আমার বাবা কি জঙ্গলের দিকে আছেন? আমি তো অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। তখন হঠাৎ করে আজিজ মামা খেয়াল করে তার হাতটাকে সেই বৃদ্ধ শক্ত করে ধরে এমন একটি দৌড় দিলেন, মনে হলো আজিজ মামা হাওয়ায় ভাসছে। আসলে হাওয়ায় ভাসছিল, কারণ এত দূরে দৌড় দিচ্ছে আজিজ মামা কিন্তু মাটিতে উনি পা মিলিয়ে দৌড়াতে পারছিলেন না, উনি ভাসছিলেন। আর এত স্পিড দৌড়ানো দেখে আজিজ মামা তো কেঁদে ফেলেন। এদিকে আজিজ মামার বাবা এসে আজিজ মামাকে না পেয়ে তো পাগলের মতো করে খুঁজতে থাকেন আশেপাশে। ঠিক কিছুক্ষণ পর এদিকে আজিজ মামা দেখেন ওই বৃদ্ধটি দৌড়ানো থামিয়ে আজিজ মামাকে একটি জলাশয়ের পাশে কাদায় ফেলে দেয়। তখন ছিল বর্ষাকাল, আর ওই সময় কাদা মাটিতে ভরা ওই জঙ্গলটা। মামা কাদা থেকে উঠে বসে বৃদ্ধ মানুষটির দিকে তাকায়। দেখেন সে বৃদ্ধ মানুষটার শরীর আস্তে আস্তে একটা কুকুরের মতো রূপ ধারণ করছে, আগের থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। আর মুখটা মানুষের মতোই, কিন্তু অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু তার চোখগুলো বোঝা যাচ্ছে, ঠিক যেন চোখ দিয়ে আগুনের গোলা জ্বলছে। এটি দেখে তো আজিজ মামা খুব কান্নাকাটি শুরু করে দেয়। তারপর দেখে সেই অবয়বটা মামার দিকে এসে ওই আজিজ মামাকে তুলে কাদাতে আছাড় মারে। তারপর আজিজ মামার আর কিছুই মনে নাই। এদিকে আজিজ মামার আব্বা, মানে এই যে মাসুদের নানা, উনি তো পুরো মেলা আশেপাশে সব জায়গায় খুঁজতে থাকে। উনি চিন্তা করছেন আসতে দেরি দেখে কি ছেলে আবার মেলার দিকে ঢুকে গেল কিনা। তো ওই কোথাও খুঁজে না পেয়ে উনি সারা রাত উনি মেলায় কাটিয়ে দিয়েছিলেন। পরের দিন সকালবেলাও যখন মামাকে খুঁজে পাওয়া যায় না, তখন নানা বাসায় চলে আসেন। তারপর বাসার মানুষকে সবকিছু জানান। এদিকে এই আজিজ মামার যিনি মা, মানে নানি, এই মাসুদের নানি, উনি তো ছেলেকে হারিয়ে পাগল প্রায় অবস্থা। একটা মাত্র ছেলে, দুইটা মেয়ে, একটা ছেলে। কি অবস্থা হতে পারে, মানসিক অবস্থা আপনারাই ভাবুন। তখন নানা সিদ্ধান্ত নেন যে রিক্সা করে মাইক দিয়ে তিনি পুরো হলদিয়া এলাকায় এবং সেই মেলার আশেপাশের জায়গায় জানাবেন। তো যে বলা সেই কাজ, শুরু হয়ে গেল মাইকিং। মাইকে দিয়ে এভাবে পাবলিসিটি করা হয় যে এই যে এত এত বছরের একটি শিশু মেলার আশেপাশের জায়গা থেকে গতকাল রাত্রে হারিয়ে গেছে, কেউ যদি শিশুটিকে খুঁজে দিতে পারেন তাকে পুরস্কৃত করা হবে। তার পরনে ছিল এই কালারের ড্রেস। তো সেই দিন সেই জঙ্গলে এক আদিবাসী গাছ কাটতে যান। যেতে যেতে তিনি সেই জলাশয়ের কাছাকাছি যখন আসেন, তখন তিনি দেখেন যে সেই জলাশয়ের কাদার মধ্যে একটি শিশু পুরো শরীর মাটির মধ্যে ঢুকানো, শুধু মাথাটা বাইরে বের করে পড়ে আছে। শুধু মাথা বাইরে বের করা, কিন্তু পুরো শরীর মাটির মধ্যে। তখন আদিবাসী মানুষটি গিয়ে তাকে টেনে সেখান থেকে বের করেন এবং নিজের বাড়িতে নিয়ে আসেন। তিনি দেখেন শিশুটি নিঃশ্বাস নিচ্ছে, তার মানে এখনো বেঁচে আছে। আদিবাসী মানুষটি আজিজ মামার বাবা সেই মাইক দিয়ে পাবলিসিটি করার আওয়াজটা কিন্তু আগে থেকে শুনেছিলেন। তাই তিনি আজিজ মামাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার নিজ বাড়িতে নিয়ে আসেন। নিজ বাড়িতে বলতে মানে আজিজ মামার বাড়িতে নিয়ে আসেন। তখনও কিন্তু আজিজ মামা অজ্ঞান ছিল। তো এই যে মাসুদের নানা, মানে আজিজ মামার বাবা, এই অবস্থা দেখে তো খুব মানে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং নিজের সন্তানকে ফিরে পেয়েছেন, কি করবেন উনি বুঝতে পারছিলেন না। ওই আদিবাসীকে খুব ধন্যবাদ জানান, তাকে খুব আদর যত্ন করেন এবং কিভাবে খুঁজে পেলেন এইটা প্রশ্ন করার পরে ওই আদিবাসী বিস্তারিত ভাবে খুলে বলেন যে কিভাবে তাকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করার সময় তার অবস্থা কেমন ছিল। তখন এই আজিজ মামার বাবা এটা শুনে বুঝতে পারেন যে এটা তো কোনো ছেলে ধরার কোনো ব্যাপার না, এটা নিশ্চয়ই কোনো পিশাচের খপ্পরে পড়েছিল তার ছেলে। আর দেরি না করে একটি মসজিদের হুজুরকে ডেকে এনে আজিজ মামাকে ঝাড়ফুঁক করান। ঝাড়ফুঁকের 1 ঘন্টা পর আজিজ মামার জ্ঞান ফেরে। তখন আজিজ মামার গায়ে খুব জ্বর শুরু হয়। এরপর আজিজ মামাকে হুজুর জিজ্ঞেস করেন যে বাবা তুমি কোথায় গেছিলা, কি হয়েছিল তোমার সাথে? কিন্তু আজিজ মামা কোনো কথাই বলতে পারছিলেন না, চুপ করে আছেন আর ঠক ঠক করে কাঁপছিলেন জ্বরে। হুজুর তখন নানাকে বলেন যে আপনার ছেলেকে এখন ঝাড়ফুঁক দিয়ে দিয়েছি, তাকে বিশ্রাম নিতে দেন, ঘন্টা খানেক পরে একটু স্বাভাবিক হলে সে কথা বলবে। আর এমন ভয় সে পেয়েছে
এখন সে আসলে কথা বলার মতো অবস্থায় নাই। তা আজিজ মামাকে বিশ্রাম নিতে বলা হলো, মাথায় জ্বর পট্টি দেওয়া হলো, জ্বরের ওষুধ খাওয়ানো হলো। ঘন্টাখানেক পরে আজিজ মামা কথা বলতে শুরু করলেন। তারপর সেই হুজুর যখন আবারও জিজ্ঞেস করেন যে কি হয়েছিল, তখন আজিজ মামা বিস্তারিত সব কিছু খুলে বলেন। তারপর হুজুর নানাকে বলেন যে আমি আজকে রাতে আমার অনুগত জিনদের দ্বারা সবকিছু খবর নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ আপনাকে জানাবো যে আসলে কি হয়েছিল। আর আজ রাতে কোনোভাবেই আপনার ছেলেকে বাসার বাইরে বের হতে দেবেন না, সে যত প্রয়োজনীয় হোক না কেন। এই বলে হুজুর চলে যান। সেদিন রাত্রে নানাদের বাসার চালের উপর ছোট ছোট পাথরের টুকরো যেন বৃষ্টির মতো পড়তে থাকে, আর বাসার চারপাশে মনে হচ্ছে অনেক কুকুরের আওয়াজ ভেসে আসছে। এরকম করে পুরো রাতটা পার হয়, কেউ বাসা থেকে বের হয়নি ওই রাত্রে। পরের দিন মানে ফজরের আজানের ঠিক একটু আগেই এই ঝামেলা শেষ হয়ে যায়, একদম শুনশান নীরবতা। পরের দিন জোহরের নামাজ শেষ করে হুজুর নানার বাড়িতে আসেন, আর নানাকে বলেন যে গতকাল রাত্রে ওনার জিনদের দ্বারা উনি যেটা জানতে পেরেছেন সেটা এমন যে আজিজ মামা যেখানে ওয়াশরুম করার জন্য গিয়েছিল ওর পাশেই ছিল খুব খারাপ প্রকৃতির একটা জিন। মূলত এগুলো বাচ্চা খেকো টাইপের জিন, আর যেহেতু ওই জায়গায় সে ওয়াশরুম করার জন্য গিয়েছিল এই কারণেই মূলত ওই জিনটি সুযোগ পেয়ে যায়, আর তার জায়গার কাছাকাছি ওয়াশরুম করতে যাওয়ার কারণে সে ক্ষিপ্তও হয়েছিল আজিজ মামার উপরে। আর যখনই আজিজ মামার বাবা মানে মাসুদের নানা যখন তাকে একা ছেড়ে চলে যান পানি আনার জন্য, এই সুযোগ পেয়ে সে আজিজ মামাকে ধোকা দিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। তার উদ্দেশ্য ছিল মূলত আজিজ মামাকে হত্যা করা। আর সে আজিজ মামাকে হত্যা করার সব বন্দোবস্ত করে ফেলেছিল, কিন্তু কেন যে তাকে পুরোপুরি মাটিতে কবর দিতে পারেনি জীবিত অবস্থায়, এটা বলা খুব মুশকিল। এটা এই হুজুর জিনেরা এই জায়গার এই তথ্যটা দিতে পারেনি। তা আল্লাহর অশেষ রহমতে তার হায়াত ছিল, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন। আর পরের দিন যদি সে উদ্ধার করা সম্ভব না হতো আজিজ মামাকে, তাহলে অবশ্যই তাকে পুরোটাই নাকি মাটির নিচে চাপা দিয়ে দিত। কোনো কারণে ওই আদিবাসী যখন তাকে দেখে ফেলে উদ্ধার করে নিয়ে আসে, তখন ওই জিনেরা ক্ষিপ্ত হয়ে আবার আজিজ মামার বাড়িতে এসে সারা রাত তাণ্ডব চালায়। সবকিছু মনে হচ্ছিল স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু আজিজ মামা প্রায় 2 মাস জ্বর, সর্দি, কাশি, টুকটাক বিভিন্ন সমস্যায় ভুগতে ভুগতে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মারা যান। কেউ কিছু বুঝতে পারে না। হুজুর আসেন, হুজুরকে বলা হয় আজিজ মামা কেন মারা গেল, হুজুরও কিছু জানাতে পারলেন না। এভাবেই পরিবারের একমাত্র ছেলে সন্তানকে এই মাসুদের নানা নানি তারা হারান। এটা একটি হৃদয় বিদারক ঘটনা। আসলেই ঘটনাটি হৃদয় বিদারক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই ধরনের দুষ্টু জিনের হাত থেকে, আর আমাদেরকেও সতর্ক হতে হবে। এই জন্যই অনেক সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আমি বলে থাকি যে হুটহাট করে কোথাও কোনো নাপাকি ফেলা যাবে না, সন্ধ্যার পরে তো অবশ্যই না। আর যে সমস্ত জায়গাগুলোতে কেউ গোসল করে না, হুটহাট করে সেই ঘাটগুলোতে গোসল করার জন্য নামা যাবে না। এখানে অনেক ধরনের বিপদ আপদ থাকতে পারে। আর গোসল করার ক্ষেত্রে, পানিতে নামার ক্ষেত্রে, বাচ্চাদেরকে বাইরে বের করার ক্ষেত্রে অবশ্যই টাইমিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে হাদিসে তো রয়েছেই যে সন্ধ্যার সময় কোনোভাবে বাচ্চাদেরকে বাইরে বের করা যাবে না। সন্ধ্যার পর যখন রাত একটু ঘনীভূত হয় তখন বাচ্চাদেরকে বাইরে বের করা যেতে পারে, কারণ ওই সময়টাতে অনেক ভয়ঙ্কর জিনেরা বাইরে বের হয়ে আসে। আর তখন সামনে যখন বাচ্চাদেরকে পায়, মহিলাদেরকে পায়, তখন তারা তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী নতুন আরো একটি ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সবুর খান। ওনার বাড়ি সিলেটের জাফলং এ। তিনি এর আগেও একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন, আর ওনার এখনকার যে ঘটনাটি, এই ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন ওনার আপন বড় চাচার কাছ থেকে।
আর বড় চাচার নাম আব্দুর রউফ মিয়া। ওনাদের গ্রামের নাম দক্ষিণ প্রতাপপুর। এই যে সবুর খান, ওনার দাদারা ছিলেন দুই ভাই। 1968 সালে মানে মহান মুক্তিযুদ্ধের আগেই কুমিল্লার বামনপাড়া থেকে সিলেটের জাফলং এ চলে এসেছিলেন তারা। ওনার দাদাদের সাথে ওনার বড় দাদু, মূলত বড় দাদুর একজন বন্ধু ছিল, সেই একজন বন্ধু এসেছিল সিলেটে। বড় দাদুর বন্ধু সিলেট আসার পর এখানেই বিয়ে করে 1970 সালে। আর সেই বড় দাদুর বন্ধুর মেইন বাড়ি ছিল নোয়াখালীর মাইজদি শহরে। এখানে বিয়ে করার পর ওই বড় দাদুর বন্ধুর একটা সন্তান হয়, তার নাম হচ্ছে রসুল মিয়া। মূলত এই রসুল মিয়াকে ঘিরে আজকের এই ঘটনা। রসুল মিয়ার বয়স যখন 22 বছর তখনকার ঘটনাটা। রসুল মিয়া 1987 সালে এসএসসি পাশ করেন ওনাদের 2 নং পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় থেকে। সরকারি চাকরির জন্য অনেক ট্রাই করে, কিন্তু না, সরকারি চাকরি হয়নি। মূলত উনি ডিফেন্সে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু ওনার হাইট ছিল কম, 4 ফুট 9 ইঞ্চি। এই কারণে মূলত ওনার ডিফেন্সের চাকরি হয়নি। রসুল মিয়ার বাবা একজন কৃষক ছিলেন। এসএসসি পাশ করার পর রসুল মিয়া ওনাদের জৈন্তাপুর ডিগ্রি কলেজে ভর্তি হন। বাড়ি থেকে পড়াশোনার খরচ চালাতে পারতো না তার বাবা, কারণ তার বাবা ছিলেন একজন কৃষক। তাই সে নিজের খরচ নিজেই চালানোর চেষ্টা করত। রসুল মিয়া যেহেতু একজন ভালো স্টুডেন্ট ছিল, তাই সে সিদ্ধান্ত নিল কোনো একটা চাকরি করবে। অনেক খোঁজাখুঁজির পর একটা চাকরি পেয়েও যায়। চাকরিটা হচ্ছে ওনাদের সিলেটের জাফলং এই একটা স্টোন ক্র্যাশার মিলে। এদিকে সাল হয়ে গিয়েছে 1995, যেখানে এই যে বড় বড় পাথরগুলো ভাঙা হয় মেশিনের মাধ্যমে জাফলং এ বা সিলেটের আরো বিভিন্ন জায়গায়, ওই মেশিনকে মূলত স্টোন ক্র্যাশার বলা হয়। আর এই মিল যেটা স্টোন ক্র্যাশারের পাশে যেগুলো রাখা হয়, যে একটা অবকাঠামো তৈরি করা হয়, এটাকে মূলত স্টোন ক্র্যাশার মিল বলে। তো জাফলং এ এক মালিকের 2টো স্টোন ক্র্যাশার মিল ছিল পাশাপাশি। ওই স্টোন ক্র্যাশার মিলের ম্যানেজারের দায়িত্ব হিসেবে চাকরিটা হয় রসুল মিয়ার। রসুল মিয়া ও রুটিন অনুযায়ী রাতের বেলা লেখাপড়া করত, আর সকাল হলেই চলে যেত সেই মিলে। সারাদিন পরিশ্রম করে এসে প্রথমে 1-2 ঘন্টা ঘুমানোর পর লেখাপড়া করতে বসতো। অনেকক্ষণ লেখাপড়া করার পর আবার একটু ঘুমাতো, তারপর সকালে আবার চলে যেত তার কর্মস্থলে। এভাবে চলে যায় একটি বছর। সাল 1996 সাল। একদিন রসুল মিয়ার মালিক রসুল মিয়াকে বলল, আপনাকে একটু সিলেট যেতে হবে, ব্যাংকে কাজ রয়েছে। যখন রসুল মিয়ার মালিক রসুল মিয়া এই কথা বলে রসুল মিয়াকে, প্রায় দিনের 11টা বাজে। তখন রসুল মিয়ার মালিক রসুল মিয়াকে বলে, আপনি খুব তাড়াতাড়ি চলে যান, না হলে তো 4টার সময় ব্যাংক বন্ধ হয়ে যাবে। রসুল মিয়া 11:30 উনি গাড়িতে ওঠেন সিলেট যাওয়ার জন্য মূলত। তো সিলেটে উনি ব্যাংকের কাজ, ব্যাংকের যে ক্লোজিং যে টাইমটা, এটা হওয়ার বেশ আগেই চলে গিয়েছিলেন। রসুল মিয়া ব্যাংকের কাজ শেষ করতে করতে সময় হয়ে যায় 3:15 মতো, এরকম কাছাকাছি সময় আর কি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে যেহেতু সিলেট আসছেই, একটু সিলেটের আশেপাশে ঘুরে বেড়াই, সিলেট শহরটা একটু দেখি। উনি কিছু সময় ঘোরেন সিলেট শহরে। তো ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে ওনার খেয়াল ছিল না। যখন মাগরিবের আজান হয় তখন চিন্তা করেন, আরে আজান হয়ে গেছে, এখন তো আমাকে বাড়িতে যেতে হবে। এই চিন্তা করে উনি তাড়াতাড়ি আম্বরখানা একটা জায়গা রয়েছে সিলেটে, ওইটা এখন যে সিএনজি স্ট্যান্ড আর কি, তো ওখানে চলে যান। এখন ওই স্ট্যান্ডে গিয়ে তো ওনাকে গাড়ি ধরতে হবে। তো ওই সময় ওই স্ট্যান্ডে যাওয়ার পর উনি দেখেন স্ট্যান্ডে কোনো গাড়ি নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন গাড়ির জন্য। একটা সময় আনুমানিক সন্ধ্যা 7টা কি 7:30টার মতো হবে, সেই মুহূর্তে একটা সিএনজি আসে। তো তিনি সিএনজি ওয়ালাকে জিজ্ঞেস করলেন যে যাবে কিনা। তো জিজ্ঞেস করলেন যে গোয়াইন ঘাট যাবে কিনা। তো সিএনজি ড্রাইভার বলে, হ্যাঁ যাবো, কিন্তু একা তো নিয়ে যাওয়া সম্ভব না, আপনি একটু অপেক্ষা করেন দেখি আর 2-1 আসে কিনা, তার অনেক দূর একা নিয়ে গেলে তো ভাড়ায় কম পড়ে যাবে। সিএনজি ড্রাইভার ও রসুল মিয়া দুজন মিলেই গল্প গুজব করছে। এরকম করে প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষা করে আর 2-1 প্যাসেঞ্জারের জন্য, কিন্তু না, রাত 8:30 পার হয়ে যায়, কোনো যাত্রী আর আসে না।
সিএনজি ড্রাইভার তখন বলে যে ভাই কেউ আসবে না, চলেন আপনি আর আমি মিলেই চলে যাই আজকে। তারপর ওনারা স্ট্যান্ডের পাশে দুজনে মিলে চা খায়। চা খাওয়ার পর রসুল মিয়া গাড়ির পেছনে বসে, আর ড্রাইভার তার মনের গতিতে গাড়ি চালাচ্ছে। বেশ রাস্তা পার হয়ে চলে আসছে, আর মাত্র 10 কিলো রাস্তা গেলেই ওই গোয়াইনঘাট উপজেলায় ঢুকে যাবে। ওনারা যখন হাকুবাজার নামে, এই হাকুবাজার নামে একটা জায়গা রয়েছে, এটা পার হয়ে 500 থেকে 600 মিটার দূর থেকে মনে হচ্ছে দুজন পুলিশের খাকি ড্রেস পরা দাঁড়িয়ে রয়েছে একটা চাটাই মোড়ানো কিছু একটা নিয়ে। বেশ অনেক দূর থেকে, মানে আধা কিলোমিটার দূর থেকে কিন্তু তারা কিছুটা টের পেয়েছিল, কারণ ওই সিএনজির যে আলো আর তাছাড়া চাঁদের আলো ছিল, অনেক দূর থেকে মনে হচ্ছিল যে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে, তবে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এখানে রাস্তাটার একটু বর্ণনা না দিলে নয়। গোয়াইনঘাট তো সারিঘাট, মানে এই সারিঘাটের পাশে লালাখাল অবস্থিত। হাজার হাজার দর্শনার্থী কিন্তু ওই লালাখালে ঘুরতে যান। তো গোয়াইনঘাট টু সারিঘাটের দূরত্ব 16 কিলোমিটার, আর গোয়াইনঘাট থেকে 3 কিলোমিটার যাওয়ার পর ডান পাশে একটা রাস্তা গেছে। এই রাস্তা ধরে 7 কিলোমিটার যাওয়ার পর দেখা মিলবে হাকুর বাজার, তারপর ফতেপুর, সালুটিকর, তারপর এয়ারপোর্ট পাড়ি দিয়ে সিলেটের আম্বরখানা আসতে হবে। এলো বর্ণনা রাস্তাটা। তবে প্রিয় লিসেনার্সদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে জাফলং এ কিন্তু সরাসরি বাস যায় না। আপনাদেরকে জাফলং এ যেতে হবে। সরাসরি বাসে যদি যেতে চান সেক্ষেত্রে অন্য একটা রাস্তা রয়েছে জৈন্তাপুর দিয়ে। তো ওই সময়ে জাফলং এর শর্টকাট রাস্তা এটা ছিল, এখনো আছে, তবে এদিক দিয়ে বাস যায় না আর কি। মূলত এই রাস্তা দিয়ে তারা ঢুকেছিলেন। যারা স্থানীয় আছেন তারা সহজেই বুঝতে পারছেন, হয়তোবা আমরা লিসেনাররা এই বর্ণনাটা আপনাদের জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তারপরও আমি বললাম আর কি ঘটনার স্থানটা বোঝানোর জন্য। তো ওনারা তো সিএনজি নিয়ে আগাচ্ছেন, আগাতে আগাতে যখন বেশ মোটামুটি 100 মিটারের দূরে আছেন এমন একটা জায়গায়, তখন হাত ইশারা করছে, আরো দূর থেকে হাত ইশারা করছিল ওই পুলিশ সদস্যরা যে গাড়ি থামাতে। তো ড্রাইভার গাড়ি থামায়। এদিকে পুলিশ বলে ভাই আমাদেরকে একটু উপজেলায় নিয়ে যান, গোয়াইনঘাট উপজেলায় থানায় নিয়ে যান, আমাদের সাথে একটা লাশ আছে। তখন রাত 11টা বেজে গেছে। তো রাস্তাঘাট ভালো ছিল না। এখন পুলিশ তো এখন নিতে হবে সরকারি কাজ। আস্তে আস্তে তারা গাড়ি চালিয়ে আগাতে থাকেন। যেহেতু দুজন পুলিশ সদস্য একটি চাটাইতে মোড়ানো লাশ নিয়ে উঠেছেন, তো পিছনে তার বসা যাচ্ছে না। এই রসুল মিয়া ড্রাইভারের সাথে বসেন, ড্রাইভারের ডানে বায়ে দুজন বসা যায় তো সিএনজিতে। এখন এই রসুল মিয়া এবং ড্রাইভার দেখেন যে কি ব্যাপার, নর্মালি তো লাশটা নিচে রাখে পায়ের কাছে, তার একটু উপরের দিকে একটু উঠে বসবে, কিন্তু না, এই দুজন পুলিশ সদস্য এই চাটাইতে মোড়ানো লাশটা তাদের কোলের উপর রেখেছে। তো বিষয়টা তারা খুব একটা অস্বাভাবিকভাবে নেন নাই। তো যখন পুলিশ দুইজন লাশ নিয়ে গাড়িতে উঠেছে, তখন থেকে কিরকম যেন একটা মানে বিকট টাইপের গন্ধ ভেসে আসতে থাকে এই রসুল মিয়া এবং ড্রাইভারের নাকে। ড্রাইভার এবং রসুল মিয়া কিছুই জিজ্ঞেস করলো না পুলিশকে, যেহেতু তারা পুলিশ তাই অতিরিক্ত কোনো কথা তাদের সাথে বলে নাই। গাড়ি 1 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ রসুল মিয়া লুকিং গ্লাসের দিকে চোখ দেয়। তো রসুল মিয়া দেখে যে পুলিশ দুইজন চাটাইয়ের ভেতর থেকে কি যেন বের করে কটপট করে খাচ্ছে। পাশে বসে থাকা ড্রাইভারের হাতটা জোর করে চেপে ধরলো রসুল মিয়া। রসুল মিয়া চুপি চুপি ড্রাইভারকে বলল, ভাই আমি যা দেখতেছি আপনিও কি তাই দেখতেছেন নাকি? ড্রাইভার বলল, ভাই ভয় পায়েন না, চুপচাপ থাকেন আর দোয়া করেন। কিন্তু কতক্ষণ চুপ থাকা যায়? গাড়ি মনে হচ্ছে 10 থেকে 15 কিলোমিটার স্পিডে চলতেছে। ড্রাইভার অনেক চেষ্টা করে গাড়ির স্পিড বাড়াতে পারছে না। পেছনের পুলিশ দুইজন একের পর এক জিনিস ওই চাটাইয়ের ভেতর থেকে বের করছে আর খাচ্ছে। ড্রাইভার রসুল মিয়াকে বলে, আস্তে আস্তে ফিসফিস করে বলছে, ভাই আপনি ধৈর্য ধরেন, একটু চুপ করে বসেন, আমরা চলে আসছি, আর মাত্র 6 কিলোমিটার বাকি। তারপর গাড়িটা হঠাৎ করে কি হয়, একটা ভাঙা রাস্তার মধ্যে বিশাল জোরে একটা ধাক্কা খায়। জোরে ধাক্কা খাওয়ার পরে বন্ধ হয়ে যায় স্টার্ট। ড্রাইভার এবং রসুল মিয়া দুজনে গাড়ি থেকে নেমে বের হয়। গাড়ি থেকে বের হয়ে দুজনেই দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে ওনারা একটা সময় 3 রাস্তার মুখে চলে আসে।
এই 3 রাস্তার মুখে আসার পর দেখে যে কয়েকজন দোকানদার দোকানের শাটার বন্ধ করছে। তো তারা হাঁপিয়ে দোকানের ধারে এসে পড়ে। দোকানদার জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই, কি হয়েছে? তো ড্রাইভার এবং রসুল মিয়া সবকিছু খুলে বলে। রসুল মিয়া তো খুবই ভয় পেয়েছিল ওই দিন। তারপর দুজন দোকানদার, রসুল মিয়া এবং ড্রাইভার মিলে 3 ব্যাটারি লাইট সাথে নিয়ে ওই গাড়ির কাছে যান। গাড়ির কাছে যাওয়ার পর দেখেন যে গাড়িটা উল্টে আছে। তারা 4 জনে গাড়িটাকে সোজা করে দাঁড় করান। গাড়ির ভিতরে টর্চ লাইট মেরে দেখেন যে কিছু হাড় এবং রক্ত লেগে আছে গাড়ির মধ্যে, এবং কাপড়ের একটা অংশ গাড়ির মধ্যে পড়ে আছে। কোনো চাটাইও নাই, কিচ্ছু নাই, ওই পুলিশ নাই, কেউ নাই। এটা কিন্তু ওখানকার সবাই দেখেছিলেন। এরপর কি হয়, রসুল মিয়া ওই দিন আর বাড়িতে না এসে ওই ড্রাইভারের বাড়িতেই উনি চলে যান। ড্রাইভারের বাড়িতে রাত্রেবেলা থাকেন। পরদিন রসুল মিয়া বাড়িতে আসেন। রসুল মিয়া বাড়িতে এসে সমস্ত বিবরণ সকলকে খুলে বলেন। রসুল মিয়ার বাবা পাশের বাড়িতে থাকা এই যে সবুর খানের দাদুকে ডাকেন। অবশ্য এই রসুল মিয়া চাচা বলে ডাকতো ওনার দাদুকে। তো ওনার দাদু একটু টুকটাক আমল করতেন, ঝাড়ফুঁক করতেন। দাদু এসে ফু দিয়ে দেন রসুল মিয়াকে এবং বলে, ইনশাল্লাহ কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ঘটনাটা কিন্তু এখানে শেষ নয়। আমরা এর আগের ঘটনাগুলো দেখি যে ঘটনা যখন এরকম কোন একটা লাশ খাওয়ার ঘটনা ঘটে এরপরে শেষ হয়ে যায়, কিন্তু এইখানে ব্যাপারটা ভিন্ন। রসুল মিয়ার মনের মধ্যে যে ভয়টা ঢুকেছে, সেই ভয়টা তো রয়ে গেছে। এর মধ্যে 2 দিন কেটে যায় কোনো সমস্যা ছাড়া। 3 দিনের মাথায় রসুল মিয়ার একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যেত। এখন রসুল মিয়ার বাড়ির বর্ণনাটা একটু দেওয়ার দরকার। তার বাড়ির সামনে একটা উঠান, উঠানের সামনে একটা পুকুর, পুকুরের পর বিশাল জঙ্গল। বাড়ির ডান পাশে শুধু উপরে টিন দিয়ে রান্নাঘরের মতো কিছু একটা করা, কোনো দেয়াল নেই, রান্নাঘরের চারপাশ খোলা। বাম পাশে টিউবওয়েল, টিউবওয়েলের পাশে 2টো সুপারি গাছ এবং একটা নারকেল গাছ। এই হলো রসুল মিয়ার বাড়ির মোটামুটি একটা বর্ণনা। একটা সময় দেখা যায় যে রসুল মিয়া হঠাৎ অজ্ঞান হয়ে বাড়ির বিভিন্ন জায়গায় পড়ে থাকে। তো দাদুকে ডেকে এনে ঝাড়ফুঁক করে ঠিক করতে হয়। কখনো পুকুর পাড়ে, কখনো নারকেল গাছের গোড়ায়, পুকুর পাড়ের জঙ্গলের পাশে, বিভিন্ন জায়গায় রসুল মিয়া অজ্ঞান হয়ে পড়ে থাকতো। এমন করে কিন্তু দিন যাচ্ছে রসুল মিয়ার। একটা সুস্থ স্বাভাবিক মানুষ, মেধাবী একজন স্টুডেন্ট, চাকরিজীবী একটা মানুষ, খেটে খাওয়া মানুষ, হঠাৎ করে তার এরকম সমস্যা আসলে সবাইকে ভাবিয়ে তোলে। একদিন সন্ধ্যার আগেই রসুল মিয়া জাফলং থেকে বাড়ি আসে। বিকেল বেলা গ্রামের মাঠে ফুটবল খেলে, তারপর সন্ধ্যার সময় বাসায় এসে হালকা নাস্তা করে ঘুমিয়ে পড়ে। রসুল মিয়ার তো রাত জেগে লেখাপড়া করার অভ্যাস রয়েছে, তো প্রতিনিয়ত কাজটা করতে সে অভ্যস্ত, তাই রাত জেগে সে লেখাপড়া করে। রসুল মিয়া ঘুম থেকে উঠে রাত 11টায়। ঘুম থেকে ওঠার পর তিনি ঘরের দরজা খুলে টিউবওয়েলের দিকে যান এবং হাত পা মুখ ভালো করে ধোন। এরপরে মূলত উনি পড়তে বসবেন। তিনি যখন টিউবওয়েলের দিকে যাচ্ছেন তখন হঠাৎ তার চোখ যায় সুপারি গাছের নিচে। তিনি চাঁদের হালকা আলোতে দেখেন টিউবওয়েলের পাশে সুপারি গাছের নিচে 2টা হরিণ বাঁধা রয়েছে। রসুল মিয়ার কাছে মনে হলো হরিণ দুটোকে বেঁধেই রাখা হয়েছে। দড়ি দিয়ে দেখা যাচ্ছে বিষয়টা এরকম না, তবে তার কাছে মনে হচ্ছিল হরিণগুলি দেখে খুব সুন্দর লাগছে। তাই তিনি মুখ না ধুয়ে হরিণগুলোর কাছে যাচ্ছিলেন। 10 মিটারের মতো দূরে থাকতে হঠাৎ করে তার মনে আসে, আরে আমার তো একটা সমস্যা আছে, যে আমি তো অজ্ঞান হয়ে যাই, আর এত রাতের বেলা এইখানে হরিণ বেঁধে রাখবে কে? নিশ্চয়ই এটা তো হরিণ না, অন্য কিছু। তখন রসুল মিয়ার মনে পড়ে, আমি যদি এখন হরিণের কাছে যাই আর যদি খারাপ কিছু হয় তাহলে তো আমার জীবন শেষ। তাই তিনি হরিণগুলোকে সামনে রেখে এক পা করে পেছন দিকে যাচ্ছেন, ঘুরে ঘরের দিকে যাচ্ছেন না, পা পেছন দিকে দিয়ে দিয়ে উনি আগাচ্ছেন। পিছিয়ে পিছিয়ে ওনার রুমের কাছে আসার চেষ্টা করছেন। একটা সময় রসুল মিয়ার কাছে মনে হলো ঘর থেকে মাত্র অল্প কয়েক মিটার দূরে আছেন, এবং এই কারণে তিনি চিন্তা করলেন, এখন আমি ঘুরে এক দৌড়ে ঘরে চলে যাব। যেই না রসুল মিয়া ঘাড় ঘুরিয়ে দৌড় দেবেন, ঠিক সেই মুহূর্তে মনে হলো যে রসুল মিয়ার ঘাটটা ধরে কেউ
ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে। রসুল মিয়া একজন শক্তিশালী মানুষ ছিলেন, তাই তিনি ওইটার সাথে ধস্তাধস্তি শুরু করেন। তিনি দেখলেন যে জিনিসটা ওনার ঘাড় ধরেছে, ওই জিনিসটা অনেকটা কুকুরের মতো। হাত দুইটা মানুষের মতো, তবে হাতের মধ্যে বড় বড় লোম রয়েছে। রসুল মিয়া আর ওই দুষ্ট জিনিসটার মধ্যে 30 থেকে 40 মিনিট ধস্তাধস্তি চলে। এরপর একটা সময় রসুল মিয়াকে রান্নাঘরে চুলা রয়েছে মাটির তৈরি, সেই চুলার ভিতরে মাথাটা ঢুকিয়ে দেয়। রসুল মিয়া অনেক জোরাজুরি করছে চুলার ভিতর থেকে মাথাটা বের করার। একটা সময় সে বের করে, এমন করে অনেক সময় কেটে যায়। ভাগ্য ভালো চুলায় কিন্তু আগুন জ্বলছিল না, শুধু ছাই ছিল, সেই ছাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এর ভিতরে রসুল মিয়ার মা আর বাবা এই ধস্তাধস্তির শব্দ কিন্তু পাচ্ছে, কিন্তু ওনারা ভাবছেন হয়তো বা দুইটা কুকুর একসাথে মারামারি করছে, অনেক সময় এটা হয়। তো রসুল মিয়ার মা দরজা খুলতে চাইলেও রসুল মিয়ার বাবা কিন্তু দরজা খুলতে দেন। রসুল মিয়ার বাবা বলে আগেও কিছু না, দুটা কুকুর একসাথে ঝগড়া করছে, এরকম শব্দ আসতেই পারে। এদিকে আবার রসুল মিয়াকে যখন টানতে টানতে রান্নাঘরের এক পাশে একটা মাটির ঢিবি ছিল, ওইখানে নিয়ে যায়, আর ওই মাটির ঢিবিতে রসুল মিয়ার মাথাটা ঢুকিয়ে দেয়। তখন রসুল মিয়া তো চিন্তা করছে যে আজকে আমার দিন শেষ। সে আল্লাহকে স্মরণ করছে আর নিজেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টাটুকু করছে। আল্লাহর নাম নিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা ঝাড়ি দিয়ে ওই দুষ্টু জিনিসটা থেকে কিছু সময়ের জন্য ছাড়া পান, এবং ছাড়া পেয়ে তার মা বাবা যে রুমে থাকে সেই রুমের দরজার উপরে ধরাম করে গিয়ে পড়ে যান। আচমকা এরকম পড়ে যাওয়ার কারণে দরজার যে খিল সেটা ভেঙে যায় এবং দরজা খুলে যায়। তার অর্ধেক বডি ঘরের মধ্যে ছিল, অর্ধেক বাইরে। এরকম আচমকা শব্দ এবং দরজা খুলে যাওয়ার কারণে তার মা বাবা তো উঠে পড়ে। রসুল মিয়ার মা তো জোর একটা চিৎকার দিচ্ছে, চিৎকার শুনে বাড়ির আশেপাশের লোকজন চলে আসে। এদিকে এই যে সবুর সাহেবের দাদুও কিন্তু এই রসুল মিয়ার বাড়িতে চলে আসে। আর রসুল মিয়ার শরীর থেকে এত বাজে গন্ধ আসছিল, রসুল মিয়ার মুখ দিয়ে আবার লালা ঝরছে আর হুম হুম এক ধরনের শব্দ করছিল। তার পুরো শরীরে কাদামাটি লেগে আছে, কানের কাছে কেটে রক্ত বের হচ্ছে। তখন সবাই মিলে টিউবওয়েলে নিয়ে যায় রসুল মিয়াকে এবং সাবান দিয়ে ভালো করে গোসল করানো হয়। কিন্তু কিছুতেই রসুল মিয়ার শরীর থেকে এই বিশ্রী গন্ধটা যাচ্ছে না। তাই এই সবুজ সাহেবের দাদুকে নিয়ে আসা হয়। দাদু এসে তেল গরম করে রসুল মিয়া সমস্ত শরীরে দেয়, কিন্তু গন্ধ আর কমে না। আর রসুল মিয়া কিন্তু এরকম অদ্ভুত একটা শব্দ হুম হুম শব্দ করেই চলছেন, আর তার মুখ দিয়ে লালা ঝরছে। তখন দাদু বলেন যে এটা তো আমার দ্বারা সম্ভব না, আমি একজনকে চিনি, তোমরা ওনাকে নিয়ে আসো, উনি পারবে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান করতে। তখন দাদু বলে তো উনি একজন ছাত্র, তো গ্রামের ইসমাইলের বাড়িতে থাকে। তখন রসুল মিয়ার ভাই এবং সাথে আরেকজন ইসমাইলের বাড়িতে যায় ওই ছাত্রকে আনার জন্য। কিন্তু ওই ছাত্র রসুল মিয়ার ভাইকে জানান যে তিনি এই কাজ করতে পারবেন না, অনেক আগেই এই কাজ উনি ছেড়ে দিয়েছেন। এবং রসুল মিয়ার ভাই বাড়িতে এসে জানায় যে সে ছাত্র আসবেন না। তাই রসুল মিয়ার বাবা এবং দাদু মিলে ইসমাইলের বাড়িতে যায়, অনেক অনুরোধ করে সেই ছাত্রকে নিয়ে আসেন। সেই ছাত্র আসার পর প্রথমে বলে যে তেল গরম করে নিয়ে আসতে, তারপর ওই তেলের মধ্যে কি যেন পরে ফু দেয় এবং বলে রসুল মিয়ার সমস্ত শরীরে ভালো করে মাখিয়ে দেওয়ার জন্য। তেল যখন দিচ্ছিল তখন রসুল মিয়া কিন্তু ছটফট করছিল। 10 মিনিট পর মনে হলো রসুল মিয়ার ওই হুম হুম যে শব্দটা ওটা আস্তে আস্তে কমে আসছে। আর এই কারণে তিনি বলেন যে এবার চলো গোসল করাবে রসুলকে। তো ওই সময় কিন্তু শীতের সময় ছিল, এর মধ্যে আবার গোসল করানো হচ্ছে রসুল মিয়াকে। তারপর ঘরে নিয়ে আসা হয়। গোসল করার সাথে সাথে রসুল মিয়ার শরীর থেকে ওই গন্ধ কমতে থাকে। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে তার শরীর থেকে মোটামুটি গন্ধ একদমই চলে যায় বলা চলে। রাত তখন প্রায় 3টার মতো বাজে। রসুল মিয়ার জ্ঞান পুরোপুরি ফিরে এসেছে। তখন ওই যে ছাত্র যে কবিরাজ বা হুজুর, তখন তিনি বলেন যে রসুল মিয়া তুমি এখন ঘুমাও, তোমার পাশে আমি আছি, তুমি ভয় করো না। তো রসুল মিয়াও ঘুমিয়ে যায়। এদিকে ছাত্র কবিরাজ বলে যে সকাল হয়ে যাবে একটু পর, আমি আছি এখানে, সকালে কথা বলবো, আমি রসুল মিয়ার সাথে বিস্তারিত কথা বলে জানাবো আসলে ব্যাপারটা কি। একটা সময় আজান হয়, নামাজ পড়ে এসে দেখে যে রসুল মিয়া ঘুম থেকে উঠেছে। তখন রসুল মিয়া যা যা ঘটে সবকিছু
ওই ছাত্র কবিরাজকে জানায়। কবিরাজ রসুল মিয়া এবং তার পরিবারের সবাইকে বলে যে আপনার ছেলের সাথে গত 2টা বছর ধরে দুষ্টু জিন ছিল এবং এই জিনের সংখ্যা ছিল 2টা। বছরখানেক আগে সিলেট থেকে আসার সময় ওই 2টা জিন আপনার ছেলের সাথে চলে আসে। ওই 2টা জিন একসাথে আপনার ছেলের উপর যখন ভর করে তখন সে জ্ঞান হারায় এবং অজ্ঞান হয়ে যায়। তাই তার আসলে তেমন কিছু করা যাচ্ছে না, এটাই মূলত কারণ তার অজ্ঞান হওয়ার। আর আজকে আপনার ছেলের উপর ভর করে চাইছিল তাকে মেরে ফেলতে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছে আপনাদের ছেলে। তখন ওই ছাত্র কবিরাজ বলেন যে আপনাদের এইখানে কোথাও বদ্ধ জলাশয় আছে? মুসলিমের বাবা বলেন যে কেন, বদ্ধ জলাশয় দিয়ে কি করবেন? তখন ওই ছাত্র কবিরাজ বা ওই ছাত্র হুজুর উনি বলেন যে আমি 3টা ডুব দেব আর এই গ্রাম ছেড়ে চলে যাব। যদি আমি আর এক রাত এখানে কাটাই তাহলে আমার অস্তিত্ব থাকবে না। আমি এই সমস্ত কাজ অনেক আগে ছেড়ে দিয়েছি, আপনাদের জোরাজুরিতে আজকে আবার করলাম এই কাজ। তাই আমি আপনাদের বাড়ি থেকে বের হয়ে সোজা চলে যাব। গ্রামের কয়েকজন মুরব্বী এবং রসুলিমের বাবা এবং এই যে সবুজ সাহেবের দাদু বলেন যে আপনি আমাদের এইখানে থেকে যান, কিন্তু কবিরাজ জানান যে তার দ্বারা সম্ভব নয়। রসুলিমের বাবা বলেন তাহলে আপনার কাপড় চোপড় যা আছে, বই খাতা আছে, ওইগুলো আমরা নিয়ে আসি, আপনি যেহেতু চলেই যাবেন এগুলো সাথে নিয়ে যান। তখন কবিরাজ বলে আমি কিছুই নিতে পারবো না, আমি যে পোশাকে আছি সেই ভেজা পোশাকে আমাকে বের হয়ে চলে যেতে হবে। তারপর কবিরাজ সকাল 9টা বাজতে না বাজতেই ঠিক ওই একটা বদ্ধ জলাশয়ে কয়েকটা ডুব দিয়ে এই গ্রাম ছেড়ে ওই ভেজা কাপড়ে চলে যান। যাওয়ার আগে রসুলিমের বাবাকে বলে যান যে আপনার ছেলে আর কোনোদিন ইনশাল্লাহ এভাবে অজ্ঞান হবে না, আমি সবকিছু ঠিক করে দিয়েছি আল্লাহর রহমতে। তারপর চলে গেলেন সেই ছাত্র কবিরাজ, কিন্তু উনি কি জন্য চলে গেলেন এতটুকু কাউকে বলেননি। উনি এই কাজ ছেড়ে দিয়েছিলেন, হয়তোবা এই কাজ ছেড়ে দেওয়ার পর আবার করার কারণে ওনার কিছু সীমাবদ্ধতা ছিল এবং এই ডুব দেওয়ার মাধ্যমে সে সীমাবদ্ধতা কাটিয়ে উনি ভেজা কাপড়ে এক কাপড়েই ওই গ্রাম থেকে চলে গিয়েছিলেন সবকিছু রেখে। উনি আর কখনো সেখানে ফেরত আসেননি। আর রসুল মিয়াও আল্লাহর অশেষ রহমতে ঠিক হয়ে যান। এই ঘটনার 1 বছর পর রসুল মিয়ার পরিবার নোয়াখালী চলে যায় 1998 সালের পরে। আর এই সবুজ সাহেবের বড় দাদু 2007 সালে এবং সবুজ সাহেবের আপন দাদু 2012 সালে মারা যান। আর যে চাচার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলেন সেই চাচা 2022 সালে মারা যান। আর এই সবুজ সাহেবের বাবার মুখ থেকে এই ঘটনার সত্যতা জানতে চাইলে ওনার বাবা বলেছিলেন যে ওনার সবকিছু মনে নাই, বহুদিন আগের ঘটনা তো। তবে প্রথম এই ঘটনাটি 2019 সালে কোন একটা বিয়ে বাড়িতে আমাদের এই যে সবুজ সাহেব ইনি এটা শুনেছিলেন, তারপরে মূলত এটা বিস্তারিতভাবে সংগ্রহ করার চেষ্টা করেছিলেন। তারপর ওনার বাবার কাছ থেকে শুনে যতটুকু পারা যায় চেষ্টা করেছেন সেই ঘটনার বিষয়গুলো বর্ণনা করার জন্য। প্রিয় লিসেনার্স, এই সবুর খান সাহেব ওনার দাদা এবং ওনার চাচার মাগফিরাতের জন্য আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর এখানে যারা যারা ইন্তেকাল করেছেন এই ঘটনার সাথে প্রত্যেকের জন্য আমরা মাগফিরাত কামনা করছি। সবুর খান সাহেব ওনার নিজের ছবি, ওনার চাচার একটা ছবি দিয়েছেন, তো এটা আমরা দেখেছি, কিন্তু বলেছিলেন যে এটা জন্য আমরা পোস্ট না করি, এই জন্য আমরা এটা পোস্ট করতে পারছি না। প্রিয় লিসেনার্স, আসলেই অদ্ভুত এক ঘটনা। কারণ ঘটনার শুরুর অংশ যেটা ওই সিএনজিতে যতটুকু হয়েছিল এই টাইপের ঘটনা কিন্তু আমরা আগে বলেছি, কিন্তু এর পরের যে ব্যাপারগুলো, বিশেষ করে যিনি এই রুকিয়া করার মাধ্যমে এই রসুল মিয়াকে সুস্থ করলেন আল্লাহর রহমতে, তিনি কিভাবে এই গ্রামটা ছেড়ে গেলেন, এই ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লেগেছে। আসলেই তিনি একটা বদ্ধ জলাশয়ে কয়েকটা ডুব দিয়ে এক কাপড়ে চলে গেলেন, আর কখনো ফেরত আসেননি সেখানে। কারণ যদি উনি থাকতেন তাহলে তার অস্তিত্ব শেষ হয়ে যেত। যেহেতু উনি কাজটা ছেড়ে দিয়েছিলেন